একদিনে বেড়ানোর জন্য কোনো ভালো জায়গা তোমরা খুঁজছো, যেখানে অনায়াসে প্রকৃতির সাথে ঐতিহ্যকে তুলে ধরা যায়? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে যেমনি ঐতিহ্য রয়েছে তেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার আনকাট চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদেরকে একটা বিশেষ কারণে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, কেননা তোমাদের হাত ধরে আমি পৌঁছে গেছি 500তম সাবস্ক্রাইবারে। তো তোমাদের সকলকে তার জন্য জানাই বিগ থ্যাঙ্কস। পরবর্তীকালেও আশা করি তোমাদের এইভাবেই সহযোগিতা আমি পেয়ে আসবো। তো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই যে বর্ষাকালে আমাদের কিন্তু ঘোরা বেড়ানোর অপশানটা কিছুটা হলেও কম হয়ে যায়, কিন্তু এই বর্ষাকালের মধ্যেই কয়েকটা বেস্ট জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তোমরা কিন্তু ঘুরতে যেতেই পারো। তো আজকের এই ভিডিওটা তেমনই একটা জায়গা নিয়ে, জায়গাটা কোথায় সেটা আমি যেতে যেতে বলবো তোমাদেরকে, আর কিভাবে এই জায়গাতে পৌঁছবে সেটাও তোমাদেরকে জানাবো। তাই প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে কিভাবে যেতে হয় সেটা তোমাদেরকে চলো যেতে যেতে বলছি। তো চলো দেখতে থাকো অ্যাডভেঞ্চার আনকাট। সুন্দর একটা মেঘলা দিনকে সাক্ষী রেখে যাত্রা শুরু করলাম বাড়ি থেকে বিরাটি স্টেশন পর্যন্ত। তো আমি এই বিরাটি স্টেশনে চলে এসেছি। এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আজকের গন্তব্য যে জায়গাটা সেই জায়গাটাতে আমরা যাব। তো বিরাটি থেকে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে। দেখতে থাকো কিভাবে আমরা জায়গাটাতে পৌঁছাবো। বিরাটি স্টেশন থেকে 15 টাকার বিনিময়ে টিকিট কেটে নিয়েছি। আজকে যাব টাকি রোড। তো 10:40-এর ট্রেন রয়েছে, এখনও কিছুক্ষণ বাকি রয়েছে ট্রেন ঢুকতে, তাই বিরাটি স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। এরপর ট্রেন এলে এখান থেকে রওনা দেব আমরা আমাদের আজকের গন্তব্যে। কিছুক্ষণ বাদেই ট্রেনটি দেখা দিল। এটি হলো হাসনাবাদ লোকাল, শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার গাড়ি। আর টাইম হচ্ছে 10:41 ছিল, কিন্তু এটি লেট করেছিল, যদিও তারপর এটি ভালোই স্পিড নিয়েছিল এবং দেখতে দেখতে বারাসাত স্টেশনের কাছে আমরা পৌঁছে গেলাম। বন্ধুরা, এখন আমি রয়েছি হাসনাবাদ লোকালে। বিরাটি থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন দেখতে দেখতে বারাসাত চলে এসছে। এরপর আমরা এগিয়ে যাব টাকি রোড স্টেশনের দিকে, সেখান থেকে আমরা আজকে যাব টাকি। তো ট্রেনেতে খুব একটা ভিড় নেই, আমি ভেতরটা একবার তোমাদেরকে দেখাবো। ভেতরে খুব একটা ভিড় নেই, তবে কমফোর্টেবল জার্নি। প্রায় 2 ঘন্টা কিন্তু লাগবে আমাদের টাকিতে পৌঁছতে। তো চলো যেতে যেতে দেখা হবে। আরও অনেক ইনফরমেশন রয়েছে তোমাদের সাথে শেয়ার করতে যাবো। ট্রেনে প্রায় 2 ঘন্টা সফর করার পরে আমরা পৌঁছবো টাকি রোড স্টেশন। কিন্তু এই 2 ঘন্টার সফর তোমাদের কিন্তু বোরিং লাগবে না, কেননা চারপাশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে দিগন্ত বিস্তৃত মাঠ এবং তার ওপরে সাদা তুলোর মতো মেঘ, এই দেখতে দেখতেই তোমরা কখন যে টাকি রোড পৌঁছে যাবে ধরতে পারবে না। আজকে আমাদের যাত্রা শুরু হবে এখান থেকেই। বন্ধুরা, এখন নেমে গেছি টাকি রোড স্টেশন, এইমাত্র নামলাম। এখন টাকি রোড স্টেশন থেকে বাইরের দিকে আসছি। তো এখান থেকে আমরা আজকে গন্তব্যের দিকে যাব। কোথায় কোথায় যাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে তোমরা দেখতে পাবে ভাড়ার এই তালিকা। টাকি স্টেশন থেকে বেরিয়ে দাদার সাথে দেখা হলো। তো তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল কটা সাইড দাদা ঘোরাবেন? 3টে সাইড, মানে প্রথম সাইড, দ্বিতীয় সাইড, তৃতীয় সাইড। আর প্রথম তোমার কলকাতা সাইড একটা, রাজবাড়ি ঘাট সাইড একটা, 3 নদীর মোহনার সাইড একটা। আচ্ছা, এই 3টে সাইড। তাহলে এই 3টে সাইটের মধ্যে টোটাল কতগুলো জায়গা পড়ছে? টোটাল 15টা স্পট করবে। আচ্ছা, মোটামুটি ভাড়াটা একটু বলে। হ্যাঁ, ভাড়াটা হচ্ছে একটা সাইড 500 টাকা, আর দুটো সাইড 350, 1200 টাকা রেট আছে। 1100 টাকা, সেটা আমরা 100 টাকা ছাড় দিয়ে 1100 টাকায় করি। 15টা সাইড মানে টাকির ফুল প্যাকেজটাকে কমপ্লিট করে স্টেশন থেকে স্টেশন পর্যন্ত আপনাদের সবকিছু দায়িত্ব আমাদের গাড়ি ভাড়াটা একটা টোটো ভাড়া। এরপর আর কি, টোটো বুক করে বসে পড়লাম আর যেতে লাগলাম আমাদের প্রথম সাইটের দিকে। আজ আমরা প্রথমে যাব রাজবাড়ি ঘাট দেখতে, তারপর সেখান থেকে যাত্রা শুরু করব।
কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম টাকি রাজবাড়ি ঘাট। এটি ইছামতি নদীর পাড়ে অবস্থিত। টাকি রাজবাড়ির পুরনো কিছু অংশও চোখে পড়ল, যেটি এখন প্রায় ভগ্নপ্রায়, কিন্তু নতুনভাবে এই গেটটি নির্মাণ করা হয়েছে। এরপর ইছামতি নদীর পাড় ধরে এগোতে লাগলাম পরবর্তী স্পটের দিকে। দেখতে দেখতে কাঁটা তার চোখে পড়ল, যার ওই পাড়টাতেই রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। শুধু একটা নদী দুটো দেশকে আলাদা করেছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দুই দেশের মধ্যে কিন্তু একটা অদৃশ্য একটা বন্ধন কিন্তু রয়ে গেছে। সেটা তোমরা টাকিতে এলে তোমরা বুঝতে পারবে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইছামতির পাড়। তো এই ইছামতি নদী তোমরা দেখতে পাচ্ছ, এই ইছামতির ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এখানে আমি আস্তে আস্তে অনেকগুলো বোট দেখতে পেলাম, যেগুলোর মধ্যে ভারতের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ এগুলো রয়েছে। তো ভারতের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগের যে বোটগুলো, সেগুলো একে অপরের সাথে এক মুখোমুখি হয়েই যাচ্ছিল। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে তোমরা এলে একটা অদৃশ্য মেলবন্ধন কিন্তু তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে তোমাদের এসে কিন্তু মনটা ফুরফুরে হয়ে যাবে। এরপর এসে উঠলাম আজ আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান জোড়া শিব মন্দিরে। এই জোড়া শিব মন্দিরটি একটি জাগ্রত মন্দির এবং একটি ইম্পর্টেন্ট হেরিটেজ স্পট টাকির। এই দুটি মন্দিরের পাশেই রয়েছে বাঁধানো একটি পুকুর এবং রয়েছে স্বয়ং মহাদেবের দুটি জলজ্যান্ত জ্যোতির্লিঙ্গ। জোড়া শিব মন্দির দেখার পরে এবার ধীরে ধীরে যাত্রা শুরু করলাম পরবর্তী স্থানগুলো দেখতে। আমরা জোড়া শিব মন্দির দেখলাম, তারপর আমাদের সেকেন্ড স্পট হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মূল রাস্তা ছেড়ে গ্রামের রাস্তার দিকে প্রবেশ করলাম। টোটো থেকে নেমে পড়লাম। এখন আমি রয়েছি গভর্নর জেনারেল শ্রী শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। আর তার আগে তোমাদেরকে একটা জায়গা একটুখানি আমি দেখিয়ে দিই। আমার পেছনে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু তাপস পালের বিখ্যাত একটি মুভি আটটা আটের বনগা লোকাল, তোমরা অনেকে ইউটিউবে যারা জানো না ইউটিউবে সার্চ করে দেখবে, আটটা আটের বনগা লোকাল বলে একটি মুভি বেরিয়েছিল তাপস পালের। তো এই বাড়িতেই কিন্তু সেইটার শুটিং হয়েছিল। আরও অনেক নাম না জানা অনেক কিছু এবং অনেক বিখ্যাত সিনেমার শুটিং কিন্তু এই টাকিতেই কিন্তু হয়েছে। যদিও বর্তমানে এই বাড়ির দশা অত্যন্ত ভগ্নপ্রায়। এর ঠিক উল্টো দিকেই রয়েছে প্রাক্তন জেনারেল শ্রী শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই শঙ্কর রায়চৌধুরী ছিলেন টাকির একটি নামজাদা এবং প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি। এটি তার বাড়ি দেখলেই বোঝা যায়। এর পাশেই রয়েছে বিখ্যাত বাঙালি সিনেমা গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট, যেখানে অভিনয় করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী অভিনেত্রী শ্রী মৌসুমী চট্টোপাধ্যায় এবং কঙ্কনা সেন শর্মা। বর্তমানে এই বাড়ির অবস্থা খুবই খারাপ। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম দুর্গা মণ্ডপের দিকে। শ্রী শঙ্কর রায়চৌধুরী এই দুর্গা মণ্ডপটি তৈরি করেছিলেন রায়চৌধুরী পরিবারের স্মৃতির উদ্দেশ্যে। বন্ধুরা, এটি হলো প্রাক্তন গভর্নর জেনারেল শ্রী শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর তার ঠিক পেছন দিকে এই জায়গাটা হচ্ছে এটা দুর্গা দালান, যেখানে শ্রী শঙ্কর রায়চৌধুরী এখানে পূজার উত্থান করেন এবং প্রতি বছর এখানে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে এখনো পর্যন্ত পুজো হয়ে থাকে। আর তার সামনে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু পাঠা বলি হতো একটা সময় পুজোর জন্য। তো এই পাঠা বলির এই স্থানটিকে এখন পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। এই টোটাল জায়গাটাই কিন্তু একটা হেরিটেজ স্পট। আর এই সাইড দিয়ে যে রাস্তাটা, এখান দিয়ে কিন্তু বাইরে বেরোনো যায়। এরপর আমরা এসে পৌঁছলাম ঘোরানো নলকূপ, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই জায়গাটাতে। তোমাদেরকে দেখাই একবার। চারপাশের এই কংক্রিটের জঙ্গলের মধ্যেও মাথা উঁচু করে এই পুরানো নলকূপটি দাঁড়িয়ে রয়েছে, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ঘোরানো নলকূপ দেখা কমপ্লিট করে এবার এগিয়ে গেলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত একটি বিখ্যাত বাংলা ছবি বিসর্জন সিনেমার শুটিং স্পট দেখতে। এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রী আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। রাস্তার পাশে একটা জায়গায় টোটো থেকে নেমে পড়লাম।
প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে বিসর্জন সিনেমার শুটিং স্পটটা, এরপরে আমরা যাচ্ছি মিনি সুন্দরবনের দিকে। তো মাঝপথে একটা জায়গা আমি দাদাকে বললাম একটু টোটোটা দাঁড় করাতে, বিকজ জায়গাটা শুধু দেখো বন্ধুরা, জায়গাটা দেখে অপূর্ব লাগছে। মানে এক সাইডে শুধু পাট ক্ষেত আর আরেক দিকে রয়েছে এই শান্ত স্নিগ্ধ একটি জলাশয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দিকটাতে রাস্তার ঠিক এই ফুটটাতে তোমাদেরকে এখন দেখালাম, এরপরে তোমাদেরকে আরেকটা দিক দেখাই। জায়গাটা দেখো বন্ধুরা, শুধু চারদিকে শুধু বাঁশ গাছ আর এই জায়গাটাতে নিরিবিলি একদম। তো বুঝতেই পারছো একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু তোমরা একদিন অনায়াসে দারুণভাবে ঘুরে নিতে পারবে। তো চলো মিনি সুন্দরবনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদিও এই মিনি সুন্দরবনের জঙ্গল এখনো অনেক দূরে, কিন্তু দেখা মিলল এই শিয়াল দম্পতির। এত সামনে থেকে শিয়াল দেখতে পাবো এটা কিন্তু ভাবতে পারি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মিনি সুন্দরবনের এন্ট্রি পয়েন্টে। এখন আমি রয়েছি মিনি সুন্দরবনের সামনে, মানে একদম ভারতের শেষ দিকটাতে। ভারত আর কিছুটা গেলেই সামনে রয়েছে বাংলাদেশ, একদম এর সঙ্গমস্থলেই রয়েছে হচ্ছে মিনি সুন্দরবন, যেটা হচ্ছে গোলপাতার জঙ্গল বলা হয়। তো এই জায়গাটাতে আমি এসেছি। এখন আমি আধার কার্ড, তোমাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আইডেন্টিটি প্রুফ অবশ্যই এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে বিএসএফ ক্যাম্পের মধ্যে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, যেটা আইডি প্রুফ রয়েছে সেটা জমা থাকে। জমা থাকার পরে তারপরে তোমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারবে। দাদা 10 টাকা করে না? দেখতে পাচ্ছ বন্ধুরা, 10 টাকার বিনিময়ে আমি কিন্তু টিকিট পেয়ে গেছি হাতে। তো এরপর ধীরে ধীরে এন্ট্রি করব গোলপাতার জঙ্গলের দিকে। পায়ে হাঁটা পথে মাত্র 2 মিনিট হাঁটার পরেই চোখে পড়ল এই সুন্দর সেতুটি। বুঝতে পারলাম গোলপাতার জঙ্গলে ঢোকার এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। ধীরে ধীরে আর কি এগোতে লাগলাম সবুজের বুক চিরে। সামনের দিকে এগোতেই বিভিন্ন রকম গাছ কিন্তু চোখে পড়ল। তার মধ্যে ওপরে এই বোর্ডটা দেখতে পেলাম। এই আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে পান গাছ, আর এই পেছনে যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় গোলপাতা। জানি না কে নামকরণ করেছিল, তবে দেখতে নারকেল গাছের পাতার মতো, কিন্তু নাম হচ্ছে গোলপাতা। তো এইটাকে, এই গোলপাতা এই জায়গাটাতে একমাত্র পাওয়া যায়, তো তার জন্য একে গোলপাতার ফরেস্ট বা গোলপাতার জঙ্গল বলে বলা হয়। সবুজের বুক চিরে যতই ভেতরের দিকে যাচ্ছিলাম ততই যেন মনের মধ্যে একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। বিভিন্ন রকমের গাছের সারি এবং তার মাঝখান দিয়ে এই সরু সুড়ি পথ একদম ম্যানগ্রোভ ফরেস্টের বুক চিরে চলে গেছে। এখানে কিন্তু ব্রিজ থেকে নিচে নামা কঠোরভাবে নিষিদ্ধ, তাই তোমরা যখনই ঘুরতে যাবে এই ব্রিজের ওপর দিয়েই প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু অনুভব করো। এরপরে এসে জুটল আরো একটা বিপদ। হঠাৎ করেই বৃষ্টি নামাতে কিছুক্ষণের জন্য ব্যাঘাত ঘটল আমার এই স্থানটি ভ্রমণের। যদিও জঙ্গলের নিচের সৌন্দর্য যেন অভিভূত করে তুলেছিল। বন্ধুরা, বাঘ বা হরিণ দেখতে না পেলেও মিনি সুন্দরবনের একটা এসেন্স কিন্তু তোমরা এখানে পেতে পারো। আমার পাশে যে জায়গাগুলো দেখছো এগুলো হচ্ছে কালো বাইন গাছ। তো এটা একটা মানে ম্যানগ্রোভ জাতীয় একটা উদ্ভিদ, আর এরকম প্রচুর উদ্ভিদ এখানে কিন্তু হয়ে রয়েছে। পুরো জায়গাটাই একটা কিন্তু সুন্দরবনের কথা মনে করিয়ে দেয়। এই আমার পেছনে এই জায়গাটা দেখো তোমরা, নিচে কিন্তু প্রচুর শ্বাসমূল দেখতে পাবে যেগুলো জেগে রয়েছে। আর আমরা সকলেই জানি যে এই জায়গাগুলো হচ্ছে সুন্দরী, গড়ান, গেওয়া এই জাতীয় গাছের জন্য বিখ্যাত। জলসিক্ত রাস্তার ওপর দিয়ে পা ভেজাতে ভেজাতে সামনের দিকে এগিয়ে গেলাম। জঙ্গলের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে বৃষ্টির পরে, এবং জঙ্গলের নির্জনতাও যেন আগের থেকে দ্বিগুণ হয়েছে। হঠাৎ করেই একটি হরিণ জাতীয় কিছু দেখতে পেলাম, কিন্তু সেটা ভালো করে দেখার আগেই জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেল। বৃষ্টির মধ্যে এখানে এলাম, এখানে এসে দাদার দোকান থেকে চা খেয়ে তারপরে ওপরে যাচ্ছি। এবার ওপর থেকে তোমাদেরকে দেখাবো ভিউটা কতটা সুন্দর হয়েছে।
এক্ষেত্রে বলে রাখি, এই মিনি সুন্দরবনের মধ্যে কিন্তু কোনো ভারী খাবার অ্যালাউ নেই, তাই তোমরা যদি লাঞ্চ করবে ভাবো তাহলে লাঞ্চ করে এই স্থানে আসতে পারো। যাই হোক, এরপর উঠলাম ওয়াচ টাওয়ারের ওপরে। একদিকে শান্ত নিবিড় বনানী এবং তার ওপরে নীল আকাশের গায়ে রয়েছে সাদা মেঘ, যেন এক অজানা চিত্রশিল্পীর আঁকা একটি তৈলচিত্র। অপূর্ব সুন্দর লাগছিল ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলটাকে দেখতে, মানে অপূর্ব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। শুধু চারপাশে শুধু সমুদ্রের সমারোহ, আর তার মাঝখানে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। তো কম পয়সায় পুষ্টিকর খাদ্য হচ্ছে এই জায়গাটা। যদি তোমরা 3 নাইট 2 ডেজের প্যাকেজ যদি এ থেকে সুন্দরবন থেকে যদি নিতে চাও, তো তার আগে অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাও। একদিনে এসে ঘুরে চলে যাবে, কিন্তু প্রচুর স্মৃতি কিন্তু সঙ্গে করে তোমরা নিয়ে যেতে পারবে। এরপর ওয়াচ টাওয়ার থেকে ধীরে ধীরে নিচে নেমে এলাম, আর দেখা হলো এই মিষ্টি একটা বন্ধুর সাথে। সবশেষে পৌঁছে গেলাম ইছামতি নদীর পাড়েতে। তখন বাংলাদেশের দিকে বৃষ্টি হচ্ছে। এটি ইছামতি নদী এবং এর ওপারটাই হলো বাংলাদেশ। মিনি সুন্দরবন দেখা কমপ্লিট। এবার এগিয়ে গেলাম পুবের বাড়ি বা টাকি রাজবাড়ির দিকে। এখন আমি রয়েছি টাকি রাজবাড়ির সামনে, ঠিক টোটো স্ট্যান্ডটা যেটা রয়েছে সেখানে। এই হচ্ছে টাকি রাজবাড়ি যাওয়ার জায়গা। তো ভেতর দিকে যাব, তোমাদেরকে দেখাবো টাকি রাজবাড়িটা আসলে কেমন। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই টাকি ঘুরতে গেলে তোমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ঐতিহ্যপূর্ণ স্থানের সাক্ষী হবে। তেমনই একটি জায়গা হলো এই টাকি রাজবাড়ি। ভারতের একটি ইম্পর্টেন্ট হেরিটেজ স্পটের তালিকায় এই টাকি রাজবাড়ি রয়েছে। বন্ধুরা, এখন আমি রয়েছি টাকি রাজবাড়ির সামনেটাতে। তো বৃষ্টি পড়ছে অলরেডি, তো ভেতর দিকটাতে ঢুকে এলাম। এইটা হচ্ছে টাকি রাজবাড়ির সামনের দিকটা, গাড়ি বারান্দাও বলা যেতে পারে। এখানে একটা বসার জায়গা করা রয়েছে, আর অসাধারণ সুন্দর, মানে 350 বছরের আনুমানিক এটা পুরনো। আর এই রাজবাড়ির ভেতর দিকটাতে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। তো ওপরে প্রথমে দেখাই, সিলিংটা দেখো তোমরা, কড়ি আর বর্গা দিয়ে, মানে পুরাতন বাড়ির যে স্ট্রাকচার সেটা হচ্ছে এখানেও জীবন্ত রয়েছে। তো চলো তোমাদেরকে ভেতর দিকটা দেখাই, ভেতরে কি রয়েছে। আনুমানিক প্রায় 400 বছরেরও পুরনো এই টাকির রাজবাড়ি, যার আনাচে কানাচে এখনো রয়েছে ইতিহাসের নানান ছাপ। সে নোনা ধরা ইটের দেওয়াল হোক, অথবা ভাঙা সিলিং, অথবা শ্যাওলায় আবৃত পুরানো স্তম্ভ, সব মিলিয়ে কিন্তু এই রাজবাড়ি ইতিহাসটা জলজ্যান্ত হয়ে উঠছে। কিছু কাটআউটস দেখতে পেলাম এই ঘরের মধ্যে ঢুকতে। এগুলি সম্ভবত রথ অথবা দুর্গাপুজোর জন্য ব্যবহৃত হয়। রাজবাড়ির কিছু পুরনো সামগ্রী আমাদের চোখে পড়ল, যার মধ্যে শালকাঠের পুরনো দেরাজ এবং আলমারি, এবং তার এক পাশে রয়েছে পুরানো সিন্দুক এবং মোষ বলি দেওয়ার যন্ত্রপাতি। বড় বড় খাড়াও দেখতে পেলাম এবং ত্রিশূল সহ আরও অনেক কিছু। এই সকল দেখার পরেই রাজবাড়ির পেছন দিকটাতে গেলাম। এদিকে রয়েছে দুর্গা মণ্ডপ, কিন্তু তার আগে ভাঙা ঘাটটার দিকে পৌঁছে গেলাম। এই ঘাটেতেই এককালে রানী এবং তার বন্ধু বান্ধবীদের আসর বসত। এর পুকুরের পাড় এক পাশে বেঁকে গেছে রাজার ঘাটের দিকে। এখানে রাজা এবং তার সাঙ্গপাঙ্গ এবং বন্ধু বান্ধবরা এই স্থানে বসে তাদের দিন যাপন করতেন। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম দুর্গা দালানের দিকে। স্বমহিমায় এখনো কিন্তু এখানে পুজো হয়। এই দুর্গা দালানটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল 2016 সালে। এখানে মা দুর্গার বিগ্রহ কিন্তু রয়েছে এবং তার পাশে রয়েছে একটি পালকি। এই জায়গাতেই একসময় মোষবলি হতো। মোটামুটি আজ থেকে প্রায় 5-6 বছর আগেও কিন্তু এখানে মোষবলির রীতি প্রচলন ছিল। এখন এটি বন্ধ রয়েছে। টাকি রাজবাড়ি দেখা কমপ্লিট। এবার পৌঁছে গেলাম বিখ্যাত বাঙালি মুভি ডিরেক্টর শ্রী কৌশিক গাঙ্গুলির বাড়ির সামনে।
আজকের আমার সর্বশেষ ভিডিও যে জায়গাটাকে নিয়ে সেটাই হলো টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই টাকি কুলেশ্বরী কালীবাড়ি একটি জাগ্রত কালীবাড়ি। আর জাগ্রত এই কারণে, কেননা এখানকার কিছু মানুষের কাছ থেকে আমি এটা জেনে নিলাম যে এই জায়গাতে কেউ যদি মনস্কামনা করে তো সেটা 100% নাকি পূর্ণ হয়। টাকি কুলেশ্বরী মায়ের মুখ দর্শন করলাম গ্রিলের ওপার থেকে। মন্দির বন্ধ থাকার দরুন ভেতরে ঢোকার সামর্থ্য হলো না। যদিও এই টাকি কুলেশ্বরী মন্দির ঘোরার পরে মন কিন্তু তোমাদের শান্ত হবে, এ কথা বলতে পারি। এরপর বাবা দেবাদিদেবের মন্দির দর্শন করার পরে পুনরায় ফিরে চললাম আবারও সেই ইছামতি নদীর পার ধরে। আরও একবার দেখে নিলাম বাংলাদেশকে এতটা কাছ থেকে। তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম আবারও স্টেশনের উদ্দেশ্যে। আমার যাত্রা আজকে এখানে শেষ হলো। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর আজকে এই পুরো যে ট্রিপটা আমার যে হলো, যে টাকির যে এতগুলো যে জায়গা দেখলাম, তো এই জিনিসটা সম্ভব হলো যে দাদার জন্য। তার নাম হচ্ছে সুখদেব দাস, দাদার নাম সুখদেব দাস। দাদার নাম্বারটা গাড়ির সামনেও দেওয়া রয়েছে। আর পুরো ট্রিপটা দাদা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই যখন আসবে তোমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব খুব রিজনেবল রেটের মধ্যে পুরো জায়গাটা একটু সময় নিয়ে দেখার জন্য দাদার সাথে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করো। তো আজকে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রতিবারের মতোই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর কমেন্টস করতে অবশ্যই ভুলো না। প্লিজ সবাই এইভাবে সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।